যিনি একসময় দাপুটে বাম নেতা, জোড়া খুনের দায়ে যাকে 12 বছর জেল খাটতে হয়েছিল। কটলেসটা ছুঁড়ে ফেলে দিল। আমাকে যখন অ্যারেস্ট করলো রাত্রি 1:30-2টার সময়, 5 জন পুলিশ ভক ভক করে মুখে মদের গন্ধ বেরোচ্ছে। তথ্য প্রমাণ এমন কিছু ছিল বলেই তো বিচারক আপনাকে জেলের সাজা শুনিয়েছিল। এই বিচারকে যারা অর্গানাইজ করেছে তাদের কাছেও তো আমার কিছু জবাব নিতে হবে। আখ্যা পেলাম আমি, ইউ আর এক্সট্রা মিলিনেন্ট, কে বললো বলবো না, আই উইল সি ইউ। মিটিংয়ের মধ্যে রোটান্ডা একটা মিটিং হয়েছিল, তিনি তার কথা রেখেছিলেন। রেখেছিল বলেই তো 13 বছর জেলে। কেস ডায়েরিতে এমন একজন অতিথি যিনি একসময় দাপুটে বাম নেতা, কিন্তু জোড়া খুনের দায়ে যাকে 12 বছর জেল খাটতে হয়েছিল। সামনে নির্বাচন, তাই এই ধরনের অতিথি আজ আমাদের মধ্যে আছেন। আপনাকে স্বাগত জানাই। দুলাল বন্দ্যোপাধ্যায়, খুনি দুলাল বন্দ্যোপাধ্যায় নিজেকেই বলছেন তিনি যে এরকম কথা তাকে শুনতে হয় রাস্তাঘাটে। আরও কি শুনতে হয়, এখনও কেমন, কি বিশ্বাস করেন, এরপরে আমরা সেই অংশটা শুনব দুলাল ব্যানার্জির মুখ থেকে সরাসরি। বিচার ব্যবস্থা হ্যাঁ 13 বছর আপনাকে জেল খাটালো, হ্যাঁ, তথ্য প্রমাণ এমন কিছু ছিল বলেই তো বিচারক আপনাকে জেলের সাজা শুনিয়েছিল। একটা কথা বলি আপনাকে, হুম এখনো নাইজ এলাকারা বেঁচে আছে। হ্যাঁ, নাইজ এলাকা যার কথা বললাম। জানি। আচ্ছা, ভিকিকে জিজ্ঞেস করবেন, জেলে বেয়ারফুট লয়ার বলে একটা ক্লাস হয়, যাদের কাজ হচ্ছে ওই একটু শিক্ষিত ছেলেদের ন্যায় নিয়ে প্রাক্তন জাজ যারা, তারা এসে বলে, এবং যারা নাকি খুব দরিদ্র ইনমেটস, আবাসিক আসামি বলা হয় না, জেলের ভাষা আসামি, ওই ইয়ের জন্য সংশোধনাগার বলে। হ্যাঁ, এদের কিছু পলিটিক্যাল টাস্ক, পলিটিক্সে কীভাবে, পলিটিক্স বলছি, আইনগতভাবে কি করলে কি সুযোগ সুবিধা সরকারের পক্ষ থেকে পাবে, এমনি বিনা পয়সায় উকিল পাওয়া যাবে, এই পদ্ধতিগুলো শেখাবার জন্য জাজরা আসতেন, এবং শিক্ষিত যারা, মানে গ্র্যাজুয়েশন যাদের আছে তাদেরকে শেখাতেন। তা একদিন হঠাৎ আমি আমার ইয়েতে বসে আছি, যেখানে আমি ইনচার্জ, যে ঘরে 25 ডিগ্রি সেটার নাম ছিল, তা ওখানে এসে আমাকে ভিকি, ডাকনাম নাইজেল, ডাকছে, ডেকে বললো, দোলদা তোমাকে একটু ডাকছে ওয়েলফেয়ার অফিসার। তা মাঝে সেই ডাকে, তা আমি গেলাম। ওয়েলফেয়ার অফিসার বলছে, আপনাকে যে সাজা দিয়েছে, ও জানতো সব, ওয়েলফেয়ার অফিসার, দক্ষিণ 24 পরগনা বাড়ি, নামটা মনে পড়ছে না, আমি পরে জানিয়ে দেবো আপনাকে। আপনাকে যে সাজা দিয়েছে, সে ক্লাস করতে এসছে আজকে, গোপাল সরকার, শিয়ালদার এখানে থাকে, এখন বোধহয় বেঁচে আছে সম্ভবত। আমাকে যেদিনকে সাজা দেয়, মাঝে একটুখানি বলে রাখি, তার 2 দিনের মধ্যে 29শে আগস্ট, 30শে আগস্ট, 28শে আগস্ট, 30শে আগস্টের পরে সে রিটায়ার করবে। আমাকে সাজা দেওয়ার পরে নতুন একটা পোস্ট ক্রিয়েট হয় অ্যাসেম্বলিতে, সেখানে সে চাকরি পায় রিটায়ার করার পরে। গোপাল সরকার বলছে, ইন প্রেজেন্স অফ 18 জনের উপস্থিতিতে, গোপাল, দ্যাট ভেরি ল্যাঙ্গুয়েজ হি আটার্ড ইন প্রেজেন্স অফ মি। দুলালবাবু আমাকে ক্ষমা করবেন, আমার কিছু করার ছিল না। আপনাকে সাজা পাওয়ার 7 দিন আগে পর্যন্ত বলেছে আমাকে, কোর্টে কেস ছিল, এই কেসের শেষ, যে আমি তো 29 তারিখে রায় দেবো, দিয়ে আমি রিটায়ার করবো, আপনি ভালো করে বেরিয়ে গিয়ে ট্রিটমেন্টটা করাবেন, আপনার অনেকগুলো রোগ আছে, ট্রিটমেন্টটা করাবেন ভালো করে। আমি তো তখন বিন্দাস যে আমি খালাস হয়ে যাচ্ছি। ঢুকছি যখন, তখনও পর্যন্ত শর্ট হ্যান্ড করে, যে সে পর্যন্ত বলছে মিষ্টি খাওয়া দাওয়া। বুঝতেই পারছেন রিয়াকশানটা কি। কয়েক হাজার ছেলে আমাকে রিসিভ করার জন্য বাস পাস করে আলিপুর সেন্ট্রাল জেলে গেছে, 19 নম্বর ঘরের সামনে। আমাকে গোপাল সরকার বলছে, ক্ষমা করবেন, আমার কিছু করার ছিল না।
ওইখানে 18 জন যারা বসেছিল প্রত্যেকে বলতে গেলে একজন আওয়াজ তুললো, পরে সবাই আওয়াজ তুললো। তাহলে আপনি আমাকে কি শেখাতে এসছেন আমাদের? আইনে করতে পারলেন না, নির্দেশে করলেন। আইনে লেখা আছে, ওখানে পেপার বুকে লেখা আছে এখনো, কোয়েশ্চেন ডাজ নট অ্যারাইজ দুলাল ব্যানার্জি ওয়াজ দেয়ার অর নট স্পটে। কোয়েশ্চেন ডাজ নট অ্যারাইজ as because he is such a influential person বলে দিয়ে লেখা আছে, he was elected from the jail like CI2 organization, he can do anything anywhere. সাজার অন্যতম, যখন আইনে ক্রসে কোনো কিছুতে পাওয়া গেল না, তখন সে বলছে যেটা আইনের মধ্যেই পড়ে না, আমি কোথা থেকে কি সেক্রেটারি হয়েছি, প্রেসিডেন্ট হয়েছি, অমুক তমুক, সেটা আইনের মধ্যে পড়ে না, খবরের কাগজে দিয়েছে। প্রশ্নই ওঠে না দুলাল ব্যানার্জি ওখানে সে ছিলেন কি না ছিলেন। এমন ইনফ্লুয়েন্সিয়াল লোক, আমি যে কোনো জায়গা থেকে যে কোনো এরকম বড় ক্রাইম করে দিতে পারি। আমি যদি জেলে যদি একটা অর্গানাইজেশনের আমি সেক্রেটারি হতে পারি, আই ক্যান ডু এনিথিং ফ্রম এনিওয়্যার। এটা বিচার। কয়েকটা নাম বলতে আমার ইচ্ছা করে, কিন্তু বলতে পারবো না। তারা এখন সর্বোচ্চ পদে সুপ্রিম কোর্টের জাজ, আমার উকিল ছিলেন। কোনোদিন যদি সুযোগ হয় রিটায়ার করার পরে তাদের ইন্টারভিউ নেবেন। কী বলেছিল আমার স্ত্রীকে, আমার পার্টির লোককে, যে কিচ্ছু করার নেই দুলালবাবুকে, যেখান থেকে অর্গানাইজেশন, যেখান থেকে যা হচ্ছে, এখন সুপ্রিম কোর্টের মেইন জাজ, ওইখানটা আপনারা ঠিক করুন। আমার স্ত্রীকে বলেছিল, কিছু মনে করবেন না, আমি পারছি না করতে কিছু। এত কিছু বলার মধ্য দিয়ে আমি আজকে লাল ঝান্ডাটা ধরে আছি গর্বের সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে। পার্টি তো ফেরায়নি আপনাকে। আবার বলছেন সেই কথা, পার্টি ফেরাবে আর আমি সেটা গ্রহণ করবো, এটা কোথা থেকে ঠিক হলো? আমারও তো এই বিচারের ওপরে, যে বিচারের মধ্য দিয়ে আমি গিয়েছিলাম, এই বিচারকে যারা অর্গানাইজ করেছে তাদের কাছেও তো আমার কিছু জবাব নিতে হবে। কি জবাব নেবেন? গৌতম দেব আমার মেয়েকে কিছুদিন আগে, ছোট মেয়েকে, সুশ্রুতে, আমি চোখটা দুটো চোখে অপারেশন হচ্ছে, আমার মেয়ে অফিস কামাই করে, আমার সাথে আরও 4-5 জন কমরেড, গৌতম দেব বেঁচে আছে, কোনো অসুবিধা নেই, আপনি জিজ্ঞেস করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাকে আমার মেয়ে জিজ্ঞেস করছে, ওই যে গৌতম জেঠু। আমি কোন গৌতম জেঠু? বলে গৌতম দেব। গৌতম জেঠু হলো কবে? গৌতম আমাকে দাদা বলে ডাকে, গৌতমের দাদার দাদা আমার বন্ধু। কোথায়? গেলাম, দেখলাম হুইল চেয়ারে বসে আছে, সামনেই সুস্থদের লনটা তো বড়, পরে সামনে গিয়েছি, করছে, পাশে যে কমরেড ছিল, বেলগাছিয়ার কমরেড, তো বলছে দুলাল দা। কোন দুলাল? দুলাল ব্যানার্জি। হ্যাঁ, টুপিটা তুলে, দুলাল তে কী করেছো, তোমার চুলগুলো এরকম? আমি বললাম তুমি করেছো তো, তোমরা করেছো তো, তো জেলে গিয়ে তো এটা হয়েছে তো। হাতটা আমার চেপে ধরেছে, একদম ঘটনা বলছি, একদম তুমি সামনে থেকে ওকে জিজ্ঞেস করবে, তোমরা তো সাংবাদিক, তোমরা জিজ্ঞেস করবে। আমার মেয়ের হাতটা ধরে বলছে কি করছো? তো বললো জয়পুর থেকে করেছি, তারপর MA করেছি, চাকরি করছি। মেয়ের হাতটা ধরে বলল চেপে, যে আমরা তোমার বাবার প্রতি বিরাট অপরাধ করেছি, বাবার মতো মেরুদণ্ড করো, শক্তিশালী মেরুদণ্ড করো। আমাদের ভুলটা ক্ষমা করো, আর রাজনীতিটা মনে প্রাণে বাবার মতো করে করো। আমি আমার নেতৃত্বকে বলেছিলাম, আমি এই গৌতমের এই কথাটাই বলো তোমরা প্রকাশ্যে। আমি আবার আমার জায়গায় যতদিন বেঁচে থাকবো আমি করবো, তোমরা বললেও করবো, না বললেও করবো, কারণ তোমাদের পৈতৃক সম্পত্তি লাল ঝান্ডাটা নয়। সারা পৃথিবীর সবচেয়ে বড় পার্টি হচ্ছে লাল ঝান্ডার পার্টি, পৃথিবীর কোনায় কোনায় লাল ঝান্ডা ওড়ে, আমি সেই পার্টিটা করব। অতএব আবেগে কান্নায় গলা বুঝে আসে। আবেগ না থাকলে কমিউনিস্ট পার্টি করবো কী করে? এখনও তো চোখ দিয়ে জল পড়ছে, আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না।
জীবন উৎসর্গ করছি। লাল ঝান্ডাটা ফেলে দিলে সবার আগে আমি প্রতিবাদ করতে গিয়ে হাতটা আমার ভাঙা। শান্তনুকে কালকেও বললাম, কালকে ছিল। প্রতিবাদ কে করেছে প্রথম? সামনে যে আমার এসছে তাকেও জিজ্ঞেস করবেন কে প্রতিবাদ করেছে। 50-60 জন ছিল, ফেললি কেন লাল ঝান্ডাটা? চোখ দিয়ে জল পড়ে, কান্নায় আবেগে গলা বুঝে আসে। প্রতিবাদ নয়, প্রতিরোধে বিশ্বাস করেন। তারপরেও সেই নামগুলোর কথা বলছেন না। না, নাম আমি বলবো না, এটা আমি নাম বলার ব্যাপারে নিয়ে একটা সিস্টেমের বিরুদ্ধে আমার প্রতিবাদ। সিস্টেম তো কয়েকজন ব্যক্তির উপর নির্ভর করছে। সিস্টেমটা যদি ব্যক্তির উপর নির্ভর করে তাহলে তাই না, তাই সেটাই সত্যি। একটা সিস্টেমকে, তার সিস্টেমের বিরুদ্ধে আমি ফারাক খুঁজতে চাই যে ক্যাপিটালিস্ট স্টেট পাওয়ার তাদের জঘন্য রূপ, আর একটা সোশ্যালিস্ট মানে সোশ্যালিজমে বিশ্বাসী একটা রাষ্ট্রীয় ব্যবস্থা, দুটোর মধ্যে ফারাক আমি খোঁজার চেষ্টা আজও করে যাচ্ছি। তাতে তো চোখের জল ফেলছেন। তো চোখের জলটা আবেগের দামি বহিঃপ্রকাশ জিনিস। হতে পারে না? দামি জিনিস তো। আগুন, এই চোখের জলটাও তো আগুন। এটা আগুন তো ঠিক এটা বেরোয়। তো সেই আগুনে তো কাউকে পোড়ানোর ইচ্ছা হয় না। কেন পোড়ানো ইচ্ছে হবে না? আমি তো কালকেও দেশলাই কাঠির একটা কবিতা পোস্ট করলাম, একটা দেশলাইয়ের কাঠি। আপনার মনের ভেতরে, আমার মনের ভেতরে যে বারুদের স্তূপ আছে ভেজা, সেটাকে উষ্ণ করতে হবে। যতদিন বেঁচে থাকবো সেতদিন করবো, হবে না জানি। সে শক্তি আমার নেই রিভল্টে দাঁড়িয়ে, কিন্তু আমি যা শিখে এসেছি ওই পথ, যেটা বললাম রামকৃষ্ণকে রেফারেন্স দিয়ে, ওই জায়গা থেকে আমি সরে আসতে পারবো না। আমাকে 1000 লোক খুনি বলুক, 1000 লোক বলুক তোলাবাজ, সোশ্যাল মিডিয়াতে সামনে বলার হিম্মত কাউন নেই। আপনাকেও দায়িত্ব দিলাম, আপনি অঞ্চলে ঘুরে সত্যটা জেনে আসুন সাংবাদিক হিসাবে। কিন্তু আমি আমার পথে অবিচল। অনিল জানা তো বেঁচে আছে, তখন তো কাশীপুর থানার ওসি ছিল। জিজ্ঞেস করবেন তো, অনেক ইয়েতে তো আসে, জিজ্ঞেস করবেন তো সত্যিটা কি, জিজ্ঞেস করবেন তো ওই ইয়েকে, পিপিকে, নবকুমার ঘোষ এখনও বেঁচে আছে, জিজ্ঞেস করবেন তো দুলালদেরকে, আইএও ছিল। আমার হাতের আংটিগুলো, মোবাইল ফোনটা হাত থেকে নিয়ে গেল যখন, দুটো, একটা বিয়ের আংটি, একটা মা দিয়েছিলেন আংটি, আজও পর্যন্ত দিয়েছে। দুটো আংটির দাম অন্তত কম করে হলো আজকে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা। কতবার বলেছি দিয়েছে? 14 সালে থেকে আমি বেরিয়ে এসেছি। কোন সিস্টেমের মধ্যে তারা ছিল? লেফট তখন, বামপন্থীরা তখন সরকারে। কতখানি অধ্যত্ত ছিল, মানে কতখানি অবিচারের শিকার আমি পেয়েছি। কোন ক্ষমতা বলে, কোন রাষ্ট্রীয় ক্ষমতার বলে এত হিম্মত ওরা পায়? এখনও কাগজে রয়েছে, আমি যখন বলছি কাগজে ছেপেছে, আছে আমার কাছে আছে। হ্যাঁ, আপনাকে দিয়ে দেবো, আপনার ওগুলো দিয়ে দেবো, বাড়িতে দিয়ে দেবো। সিজার লিস্ট করেনি, কর্ডলেসটা ছুঁড়ে ফেলে দিল। আমাকে যখন অ্যারেস্ট করলো রাত্রি 1:30-2টার সময়, ডেকে নিয়ে অ্যারেস্ট করেনি। আমাকে বলে একটু দরকার আছে, একটু বাইরে আসুন। 5 জন আছে, পুলিশ ভক ভক করে মুখে মদের গন্ধ বেরোচ্ছে, সামনে যেতে পারছি না। কিন্তু আমাকে ছড়াতে পারেনি, 1000 চেষ্টা করে ছড়াতে পারেনি, পারবেও না। আমি যে মতাদর্শ মূল্যবোধে বিশ্বাস করি, আমি 1000 ভাগ গাছ নিয়ে সেইখানে আমি দাঁড়াবো। হ্যাঁ, মৃত্যু হতে পারে। কেউ দাঁড়ালো না আপনার পাশে? হ্যাঁ, কেউ দাঁড়ালো না আপনার পাশে? কোথা থেকে ঠিক হলো দাঁড়ালো না? কেন বলছেন আপনি বারবার করে এই কথা? আমি দাঁড়িয়ে আছি কি করে আজকে? কেউ না দাঁড়ালে? পাশে দাঁড়ানো মানে আপনি দাঁড়ানো মানে বোঝেন বুদ্ধ বাচ্চা অনিল বিশ্বাস, এই দাঁড়ানোটা বোঝেন? কটা সংখ্যা তাদের? আমি কেন বললাম 95 ভাগ আর 5 ভাগ? যারা পৈতেধারী কমিউনিস্ট পার্টির 5 ভাগ, আর 95 ভাগ মানুষ যারা ব্রিগেড ভরায়, যারা শহীদের মৃত্যুবরণ করে, সেই মানুষগুলো দাঁড়িয়ে আছে তো আমার কাছে। আমার সোশ্যাল মিডিয়াটা খুলুন না, অন্য 5 জনেরটা দেখুন, আমারটা দেখুন, কত লোক কত কিভাবে বলে। দুলাল ব্যানার্জির খুলে দেখুন। সেখানে তো আপনি আরেকজন খুনের মামলায় অভিযুক্ত সুশান্ত ঘোষ, তার কথাও বলেন। হ্যাঁ, কি বলে? বাজে কথা বলে। সেও তো খুনে অভিযুক্ত। এবং আর অভিযুক্ত তো 1000 অভিযুক্ত হতে পারে। কঙ্কালটা যখন সুশান্ত ঘোষের বের করলো, এতে দেখা গেল যে নতুন জাঙ্গিয়া ফটফট করে রয়েছে, আর কঙ্কালটা পড়া আছে ধবধবে সাদা, তার মধ্যে কি ওই টোডি কোম্পানির জাঙ্গিয়াটা পড়ানো আছে।
5 সেকেন্ড না 7 সেকেন্ড লেগেছিল সুশান্ত ঘোষকে জামিন দিতে। আমার প্রোফাইলে তো সুশান্ত ঘোষের, আমার মেয়ের ছবি আছে, পরান্দা ফরান্দা সবার ছবি আছে, সুশান্ত ঘোষের ছবি আছে। তা লোকে তো বলছে যে একজন খুনি আরেকজন খুনিকে সাপোর্ট করছে, আপনি কি বলবেন? না, সুশান্ত ঘোষের কথাটা আর এই মুহূর্তে সুশান্ত ঘোষের মতো মানুষকে তো প্রয়োজন। আজকে এই লড়াইয়ের ক্ষেত্রে সামনের সারিতে আসতে যে প্রয়োজন, বহু জায়গায় এই বৈঠক সভা টভা হচ্ছে, তো আমাদের তো প্রচুর বৈঠক সভা হচ্ছে, 3000, 4000, 5000, 7000 ঘরে ঘরে, অদ্ভুত রেসপন্স। যে এই জায়গাটায় এদেরকে এই সময়ে দাঁড়িয়ে এদের লড়াই, সেখানে প্রশ্ন করছে, অনেকেই তো প্রশ্ন করছে যে কি হলো, সেইভাবে তো দেখা যাচ্ছে না সুশান্ত দাকে, তন্ময় দাকে, অমুক তমুক দেখা যাচ্ছে। আজকে এদের তো প্রয়োজন। পার্টি বুঝতে পারছে না, আপনাদের পার্টি বুঝতে পারছে না যে এদের প্রয়োজন? পার্টি বুঝতে পারছে না বললে তো ভুল হবে। নাকি কিন্তু এটা তারা তো বলবেন সেই, পার্টিতে রয়েছেন, নাকি এটা তারা বলবেন, পার্টির সদস্য, তারা। নাকি এটা বলবেন সেই একই লড়াই, আপনাকে যে লড়াইটা লড়তে হয়েছিল, আপনি যে বিরোধিতার মুখে পড়েছেন, এখনো তাই রয়েছে? আমি তো পার্টি ম্যান নই, আমি লাল ঝান্ডা ম্যান, যেটার সবচেয়ে বড় ব্যাপ্তি সারা পৃথিবীব্যাপী যে ঝান্ডাটা, এটা তো পার্টি ম্যান, অল দ্যাট পার্টি মেম্বার। তা এদের যে বাচনভঙ্গি, এদের যে ক্ষমতা, এদের বিগত দিনের ইতিহাস, বিগত দিনের লড়াইয়ের ক্ষেত্রে কমরেডদের মধ্যে কিছু কিছু প্রশ্ন তো কেউ কেউ বা সাধারণ নাগরিক, কমরেড বাদ দিন, কমরেড খুব কম, ওই যে বৈঠক সভাতে আসছে সাধারণ নাগরিকটা আসে, যারা আমাদের ভোট দেয় না, এরকম বহু লোক আসছে, তারা বলছে কই দেখছি না তো সুশান্তদাকে, তো গতবার দেখলাম নির্বাচনে এরকম, তন্ময়দাকে দেখলাম ওখানে। এই কথাগুলো তো কি ভাবছে না ভাবছে, সেটা উচ্চতর নেতৃত্ব নিশ্চয়ই কিছু ভাবছে না আর কি। মানে এত চাপের মধ্যে, এত কিছুর মধ্যে উঠে দাঁড়াবার যে একটা জায়গা তো আসছে। কমরেডরা তো বলছেন, পার্টি সেক্রেটারি বলছেন, রাজ্য পার্টি সেক্রেটারি বলছেন, কমরেড সেলিম, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যে ব্যাপ্তিটা রেসপন্সটা আসছে, একটা ভরসার হুমায়ুন জায়গা কবিরের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন সেলিম, তাই নিয়ে তো পার্টির মধ্যে সমালোচনার মুখে পড়েছে। হয়েছে। যেটা হয়েছে সেটা অস্বীকার করবো কি করে? এখন কি অ্যাসপেক্টে সেলিম, মোহাম্মদ সেলিম কমরেড গিয়েছিলেন, তাতে কি অ্যাচিভ করেছে, কোথায় কি হয়েছে, সবটা জানলে তো আমি পার্টির ওই স্তরে থাকতে পারতাম। আমি তো পার্টির বহু বাইরে, আজকে এর কাছে খবর, কালকে এর কাছে খবর, আপনার মতো কিছু সাংবাদিক কিছু খবরাখবর দেন, ভালোবাসেন, তাদের মাধ্যম দিয়ে যতটুকুনি বুঝি, আর নিজের বৈষয়িক জীবনের অভিজ্ঞতা দিয়ে যেতে পারি। এটার পাঠ্যপুস্তক বা পার্টির কোনো পত্রিকায় কোনো লেনিন লিখে যাননি যে সুশান্ত ঘোষ ওখানে অমুক করবেন, হুমায়ুন কবিরের তো কাছে এইখানে সেলিম গিয়ে যাবেন। আপনার যে এলাকা, সেই এলাকায় আপনি প্যারালাল সংগঠন চালাচ্ছেন এখন। আমি তো বারবার বলছি, আমি সিপিআইএমের অন্যতম একজন কর্মী। আমি সিপিআইএমের সমস্ত কাজে না যেতে পারলে আমার দুঃখ লাগে, কষ্ট লাগে, শারীরিক যেতে অসুবিধা পারেন হয়। না তো? কেন যেতে পারবো না? আমার তো কোনো জায়গায় যাওয়ার বাধা নেই। আমার পলিট ব্যুরো মিটিংয়ে আমি যেতে পারবো না, আমি রাজ্য কমিটির মিটিংয়ে যেতে পারবো না, আমি এরিয়া কমিটির মিটিংয়ে যেতে পারবো না, সাধারণ আমি কোনো কর্মী সমাজেও যেতে পারবেন না? কেন যাচ্ছি তো। এই তো লাস্ট কর্মী সভা হয়ে গেল, কল্লোল মজুমদার করে এলো, ওখানে ছিলাম, যথেষ্ট সম্মান নিয়ে ছিলাম, ইজ্জত নিয়েছিলাম। কে অধিকার বন্ধ করবে? পার্টি তো বৃত্ত বাড়াতে চাইছে, আর যারা জানে জেনুইন মানুষ, তারা তো প্রশ্নই করবে না, কারো হিম্মত নেই প্রশ্ন করার। যারা শয়তান তারা গসিপ করতে পারে, কিন্তু তারা প্রকাশ্যে তো আসতে পারবে না। আমি যখন বৈঠক সভাতে লাস্ট 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়নি, যখন কল্লোল মজুমদার আমাদের ওই, আমি যে পার্টিকুলার জায়গাটা পার্টি কই, আমি তো যথেষ্ট সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে, বহু মানুষের উপস্থিতি, অদ্ভুত ধরনের একটা এসে কই, আগে যে বিস্তার নিয়ে আমি কাজ করতেন মিছিলের সেটা তো সামনে হচ্ছে না। হাঁটি। আগে যে বিস্তার নিয়ে কাজ করতেন সেটা তো আর হচ্ছে না। আমার বিস্তার নিয়ে কাজ করার যে দায়িত্ব অর্পিত হয়, সেই দায়িত্ব পালন করা, একটা অর্পিত দায়িত্ব পালন করা, আর একটা নিজের উপলব্ধির মধ্য দিয়ে দায়িত্ব পালন এখন করা, আর তো দুটোর অর্পিত মধ্যে দায়িত্ব, পার্থক্য আছে। অর্পিত দায়িত্ব তো এখন আর ব্যাপার নেই। অর্পিত দায়িত্ব তো ওইভাবে আমাকে নির্দেশ দিয়ে করা যাবে না, কারণ সেখানে তো কিছু অধিকারের প্রশ্ন আছে। কিন্তু আপনি পার্টির লিডার, আপনার সাথে আমার সম্পর্ক অত্যন্ত ভালো, আপনি জানেন দুলাল ব্যানার্জিকে
ট্রাস্ট করা যায়, বিশ্বাস করা যায়, ইন এভরি রেসপেক্ট অনেকের থেকে বেশি। সমস্ত পার্টি কমরেডরাই আমার বন্ধু, এ ভাবার কোনো কারণ নেই। এটা আমাদের অশোক মিত্রের কথা আর কি। বহু সাধারণ কর্মী পার্টি কমরেডদের থেকে অনেক বেশি এতে থাকে। ঠিক। বামপন্থী তো বামপন্থীদের আজকে এই পরিস্থিতি, আমি বলছি ভোটের জায়গা থেকে হ্যাঁ। রাজনৈতিকভাবে রাজ্যে ক্ষমতায় নেই, শূন্য এসে দাঁড়িয়েছে, তারপরে আপনার কাছে ভুল স্বীকার করছে না কেন? হ্যাঁ, ভুল স্বীকার করছে না কেন? কিসের ভুল স্বীকার করবে? যেটা গৌতম দেব বলেছেন সেইটুকু অংশ বলছে না কেন? কেন বলছে না তাহলে তো আপনাকে গিয়ে জিজ্ঞেস করতে হয়। গৌতম দেবকে আগে জিজ্ঞেস করুন যে আপনি এটা বলেছিলেন, দুলাল ব্যানার্জিকে ইন্টারভিউ দিয়েছিলেন, বলেছিলেন আপনি কেন? আপনি তো একজন প্রতিষ্ঠিত নেতৃত্ব, আপনি এটা বলাতে পারছেন না দুলাল ব্যানার্জিকে পক্ষে? এটা তো গৌতমকে গিয়ে আমি বলবো না তুই বলছিস না কেন, বলে দে বা কিছু, বা তুমি বলছো না কেন বা কিছু। না না, থাকি না, যেরমভাবে আছি থাকি না। বহু মানুষের ভালোবাসা তো পাচ্ছি, কষ্ট হয় না তো, ওই কষ্টটা হয় না। মানুষের ভালোবাসা পাচ্ছি না, ওই কষ্টটা হয় না। কষ্টটা হয় যে এথিক্সকে বিশ্বাস করি, যে আদর্শকে বিশ্বাস করি, যে আদর্শের জন্য আজও পর্যন্ত কে মরতে রাজি আছো হাত তোলো, দুলাল ব্যানার্জি সবার আগে হাত তুলবে। ওই জায়গাটা আঘাত করলে কষ্ট হয়। কেউ যদি বলে কোনো মানে আগমার্কা তথাকথিত বিপ্লবী যদি বলে গায়ে মানে না আপনি বলো, দুলাল ব্যানার্জিকে বলছে, এবং তার হিস্ট্রি যদি নিয়ে আমাকে যদি দুটো কথা বলতে হয়, তাকে এত এই সব লোককে আমি তাচ্ছিল্য করি, গুরুত্ব দিই না। তো কিছু লোক থাক না গ্যারেজে, সেটা ঘরের ভেতরেও থাকতে পারে, নাহলে প্রতিকূলের চিঠিটা রাস্তায় এলো কী করে? ঘরের ভেতরেও থাকতে পারে। ঘরের মধ্যেই তো বেশি শত্রু। এটা সাম্রাজ্যবাদী ধনতান্ত্রিক দুনিয়ার জয়। ও মানে নিজের দোষ দেখবেন না, সবসময় অন্যের উপরে দোষ দেবেন। নিজের দেশ তো দেখলাম না কোথায়, এটাই তো কোথা থেকে দেখলাম না? সাম্রাজ্যতান্ত্রিক ধনতান্ত্রিক এগুলো তো তারা তো প্রলোভনে রাখবেই সারাক্ষণ। তারা প্রলোভনে তা আমি রাখছে বলেই তো, প্রলোভনে পা দিচ্ছি কেন? তারা প্রলোভনে তার মানে আমার সেইটাই দোষ না। সেইটাই তো বলছি তো, সেইটাই তো বলছি তো। তাদের ভিক্টি কিন্তু আমাকে পারলো না কিনতে, আমাকে পারিনি কিনতে, এখনও চিনতে চায়, পারিনি কিনতে। সেই জন্যই তো আমার এত দম্ভ। আপনি যদি বলেন হ্যাঁ ধর্ম, বাট আই হ্যাভ নো প্রাউড, বাট আই হ্যাভ সাম গ্র্যাভিটি। স্টিল আই এম টেলিং ইউ, আই হ্যাভ নো প্রাউড, বাট আই হ্যাভ সাম গ্র্যাভিটি। আত্মমর্যাদা বোধ এবং গ্র্যাভিটি সেটা আমার আছে, কিন্তু আমি দাম্ভিক নই। জ্যোতিবাবু সেটা ডিজার্ভ করতেন, আর কে করতেন না করতেন আমি জানি না, আমি অন্য নাম বলতে চাইছি না। কি ভবিষ্যৎ? হ্যাঁ, ভবিষ্যৎ কি সিপিএমের বা সিপিএমের বামফ্রন্ট? ভবিষ্যৎ, সিপিআইএমের ভবিষ্যৎ দেখুন, জনতার মধ্যে আমি তো ঘুরি, বিভিন্ন গ্রামে গঞ্জে ঘুরি, সুযোগ পেলেই আমি ঘুরি। একেবারে সেদিনকেও বাঁকুড়ায়, পুরুলিয়ায় ঘুরে এলাম আর কি। ওখানকার লোক বলছে যে দাদা আর পাচ্ছি নাই, একটা কিছু বামেদের আপনাদের আসতেই হবে, আপনাদের আসতেই হবে, আমরা আছি। কিন্তু এখানে কত লোক আছে, কিন্তু কই আসে না। আগে তো আসতো, মাঝে মাঝে কথাটা তো বলতাম। এবার কিন্তু গতবারের মতো দেওয়াল লিখতে আসতে হবে আপনাদের, আমরা সব করে রেখে দেবো, কাঠে মাটির দেওয়াল। গতবার গিয়ে লিখে টেকে এসেছিলাম আমরা, ওই লালগড় ফালগড়, ওই এবার কিন্তু আসতে হবে। এবং এটা কিন্তু কোনো সংগঠিত সিপিআইএমের লোক বলছে না, একেবারে গ্রামের লোক বলছে। আপনিও তো সংগঠিত সিপিএমের হয়ে যাননি, হ্যাঁ, আপনিও তো গেছেন ব্যক্তি মানুষ হিসেবে। আমি যারা নাকি এই পথে বিশ্বাস করে, এই আদর্শকে বিশ্বাস করে, যারা নাকি আমার পরেই হাত তুলবে মৃত্যুবরণের জন্য, সেই সমস্ত লোকেরা আমার সাথে থাকে, তাদের নিয়ে যাই। নিজেদের পয়সা খরচা করে রং কিনে নিয়ে, চুন কিনে নিয়ে, গ্রামের তো সেই জায়গা নেই। এই অংশটা কি বামেদের সঙ্গে এখনো আছে, এই আপনাদের মতো যে অংশটা হাত তোলে মৃত্যুর জন্য? আছে তো বটেই, কিছু অংশের মানুষ তো আছেই, কিছু অংশের মানুষ তো আছেই। তারা শুধু চায় যে কিছু একটা হোক, দরকার হলে জীবন দেব, রক্ত দেব, নাহলে গান বাঁধে কি করে? ঝান্ডার রং যদি ফিকে হয়, রক্তে রাঙিয়ে নিও কমরেড। কেন বলে প্রয়োজন হলে দেবো এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত।
আছে তো। রাষ্ট্রের ক্ষমতা অধিকার কে কাকে দেয়? অধিকার লড়ে নিতে হয়, অধিকার কেড়ে নিতে হয়, আছে তো। এই স্পিরিটটাকে আমরা যতক্ষণ পর্যন্ত না ময়দানে নামাতে পাচ্ছি, ইচ্ছা থাকলেও নামাচ্ছি না, না ইচ্ছে নেই নামাচ্ছি না, এই কন্ট্রাডিকশনের মধ্যে আমি ঢুকবো না। আমি মনে করি যদি ইচ্ছা থাকে তাহলে আমরা এই পথ নামাতে পারি। হয়তো মইদুল, হয়তো আনিস, হয়তো তামান্না, বা আমার একটা অঞ্চলে বাচ্চা বুলু, বিথি, সুভাষ, বিমানদা মারা গেছিলেন একটা ব্রাঞ্চে, একটা অঞ্চলে, কমিউনিস্ট পার্টির আদর্শে। সেটা আপনি হাড়ে হাড়ে টের পেয়েছেন। হ্যাঁ, পেয়েছি পেয়েছি। কমিউনিস্টরা রাষ্ট্রের ক্ষমতা থেকে, হ্যাঁ। যে রাষ্ট্র আপনার মতো মানুষের উপর অত্যাচার করে, শোষণ করে, যন্ত্রণা দেয়, এগুলো কিন্তু আপনি চোখ বলছেন, থেকে জল ফেলে, এগুলো কিন্তু আপনি বলছেন। সব আমি বলছি। আপনাকে প্রশ্ন করছি, হ্যাঁ, কমিউনিস্টরা সেই রাষ্ট্রের ক্ষমতা থেকে সরে যাওয়ায় আপনার ভালো লেগেছিল না খারাপ লেগেছিল? কমিউনিস্টরা পরাজিত হবে এটা আমি ভাবতে পারিনি। আপনাকে আমি আপনাকে আমি একটা ছোট্ট কথা বলছি। একটা দল 50% কাছাকাছি ভোট পেল, 235টা সিট পেল। ওরা 30, আমরা 235। স্লোগান উঠল। এত মানুষের সমর্থন ভালোবাসা নিয়ে মাত্র 770 দিনের মাথায় শালকু সোরেনের দেহটা তার মার কাছে কোলে তুলে দিতে পারলাম না। 770 দিনের মাথায় বা 30 দিনের মাথায় গোটা পার্টিটা তাসের ঘরের মতো ভেঙে গেল। দোষ হলো দুলালদের মতো কমরেডদের। মাঝে আমরা ভুলে গেলাম সিঙ্গুর নন্দীগ্রামে আমরা কি ঘটনা ঘটিয়েছি। যে মাইনরিটি কমিউনিটি আমাদের থেকে দূরে সরে গেল, যে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা একটা শক্তিশালী কমিউনিস্ট পার্টি, সারা বিশ্বে যেখানে প্রশ্ন তুলে দিয়েছে ধনতান্ত্রিক দুনিয়ার মধ্যে যে কী এমন শক্তি একটা অঙ্গরাজ্যে ভারতের মতো একটা আধা সামন্ততান্ত্রিক ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে কী কমিউনিস্ট পার্টি যে এত শক্তি নিয়ে বারবার জ্যোতিবাবু ইত্যাদি তিনি নেতারা তারা বারবার ঘুরে আসছে, এত সহজে কমিউনিস্ট পার্টিটা শেষ হয়ে গেল। পেছনে কোনো ষড়যন্ত্র ছিল না, পেছনে কোনো ভুল ক্যালকুলেশন ছিল না। আজকে বর্তমান যে শাসকের অন্যতম নেত্রী সে সিঙ্গুর করতে দিল না, এটা বলবো আমরা? আপনারা করতে পারেন, সেই ব্যর্থতা বেশি। আমার কাছে তো সেইটাই প্রশ্ন, কেন করতে দেবে না? কেন করতে দেবে না? মানুষ চাইছে। মানুষের চাওয়াটাকে আমি সৌজন্যবোধ দেখিয়ে, কিসের সৌজন্য? লক্ষ লক্ষ কোটি কোটি বেকারে মানুষের মধ্যে তার খিদে, তার বঞ্চনা, তার অধিকার, তার ক্ষমতা, সমস্ত কিছুকে আমরা ভুলে গেলাম সৌজন্য দেখাতে গিয়ে। আজকে যদি সেই ঘটনা ঘটতো, আজকে বাংলার চেহারা কী হতো? আপনি একজন সাংবাদিক হিসেবে আপনাকে যদি প্রশ্ন করি, বাংলা কী হতো আজকে দাঁড়াতো? ভালো হতো না খারাপ হতো? দেখুন, এইগুলো আলোচ্য বিষয়। আমার কাছে প্রশ্নটা হচ্ছে সত্যটা মানুষের কাছে আসুক। উত্তরটা সরাসরি দিলেন না। হ্যাঁ, রাষ্ট্র ক্ষমতা থেকে বামপন্থীরা চলে যাওয়ায় আপনার ভালো লেগেছে না খারাপ লেগেছে? কোনো অবস্থাতেই ভালো লাগার কথা নয়। কোয়েশ্চেন ডাজ নট অ্যারাইজ। ভালো লাগবে কেন? কিন্তু প্রশ্ন থাকবে যে চলে গেল কেন, সেটার বিশ্লেষণ। কেন যাবে? যে দলটা এত শক্তিশালী ছিল সে এইটুকুনি এই অল্প সময়ের মধ্যে, আমরা আমাদের জামানায়, কেন বললাম শালকৃষ্ণের দেহটা পুকুরে পোকায় খেলো, সেনামণিমের কাছে দিতে পারলাম না। কতবার আমরা গেছি সেনামণিমের ঘরে, তার দাওয়ায় কতদিন বসেছি। আমি ব্যক্তিগতভাবে, আমার থেকে আমার বন্ধুরা অনেক বেশি গেছে। তার চোখের জল তো দেখে এসছি, মাগো বলে প্রণাম করেছি। পারলাম না তাকে ফিরিয়ে দিতে। আর আমরাই, কোনো দোষ করলো না, কোনো কিছুর মধ্যে নেই, ধারে পারে নেই, সে কন্ডোলেন্স মিটিংয়ে 13 বছর জেল খাটিয়ে দিলাম। ধনঞ্জয় আমার কাছে ছিল 9 মাস, রমাপদ ভট্টাচার্য তখন হচ্ছে
আমাদের সুপারিনটেন্ডেন্ট জয়দেব মুখার্জি হচ্ছে ডিজি, মিস্টার ডক্টর মুখার্জি হচ্ছে যে ডেথ সার্টিফিকেটে ধনঞ্জয় সই করেছিল আলিপুর জেল, সেন্ট্রাল জেল। ধনঞ্জয় নাটকটা যখন, সিনেমাটা যখন চলছে, মানে কি বলে, শুটিং ফুটিং চলছে, হঠাৎ একদিন আমাকে অনির্বাণ ফোন করলো। ধনঞ্জয়ের পাঠ করেছিল, সিনেমা আর্টিস্ট। দাদা এরকম সৌমিক সরকার জেলার নাম্বার 1 আর ডাক্তার মুখার্জি বলল যে দুলাল বাবুর কাছে এইখানে গেলে ধনঞ্জয় সম্পর্কে অনেক কিছু জানতে পারবে, অনেক দিন কাছাকাছি রাত কাটিয়েছে, ওর ক্যারেক্টারটা জানতে পারবে। ওর স্ত্রীর নাম ছিল পূর্ণিমা। করে এসছিল অনির্বাণ বেশ কয়েকবার। আমি ধনঞ্জয় সম্পর্কে যা জেনেছি, আমি ধনঞ্জয় সম্পর্কে যা বুঝেছি, আমি আমার উপস্থিত করেছি। অরিন্দম শীল ওটা পরিচালনা করল। এর বাইরে কিছু বেশি বলছি না। কিন্তু ধনঞ্জয় ওইটা প্রাপ্তি ছিল না। দড়িতে ঝোলা এটা প্রাপ্তি ছিল না। দেখো অনেক কথা, অনেক কিছু চলে আসে। ধনঞ্জয়ের ফাঁসির জন্য তো কি আমি তোতে তো আপনি বলবেন এটা, দ্যাট ইজ, কিন্তু আমি বলছি না কিছু। আমি যতটুকুনি দেখেছি নিজের জীবনের অভিজ্ঞতা এত দিয়ে। ভিতরে রেখে দিচ্ছেন কেন? কেন ভেতরে রাখবো না? আমি তো একটা আদর্শে বিশ্বাস করি। সেই আমি আদর্শ আপনাকে শেখায় প্রতিবাদ শেখায়, করতে, প্রতিবাদ নয় না। প্রতিরোধ করতে। আর সেই শেখায়। আদর্শ আপনাকে এটা শেখায় না তার যে জন্য- আপনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করলো তার নাম বলবেন। দেখুন, দিল্লিতে ঝামেলা হচ্ছে, আমি কলকাতায় তার প্রতিবাদ করতে পারি, প্রতিরোধ করতে পারি না। কলকাতায় বসে সেটাকে প্রতিরোধ এত করতে উঁচুতে পারি ছিল না। তারা, হ্যাঁ, এত উঁচুতে ছিল তারা আপনার থেকে যে লড়াইটা করতে আমি পারেনি। আমি তো কোন হরিদাস পাল? ধনঞ্জয় তো ফাঁসি হতো না। ধনঞ্জয়কে তো ফাঁসিতে ইয়ে করে দিল। ধনঞ্জয়ের সঙ্গে আপনার তুলনা হয় না। আপনি না, আপনার না, কথা বলুন। ধনঞ্জয় আপনার এত আমি- জনসমর্থন ছিল। হ্যাঁ, আপনি কলকাতা কমিটিতে সেই সময় যারা রঘুনাথ কুশারীর নেতৃত্বে সেই সময় আপনার কমিটি তৈরি হয়েছিল, যারা অনেক আপনার কিছুই বাধ্য- জানেন। অনেক কিছুই হয়েছে। আপনি অনেক কিছু স্টাডি করেছেন, আপনি না, আমি এমন নাম কিচ্ছু বললেন, অনেক কিছু করেছেন। আমি যেটা আপনার কাছে জানতে চাইছি, সেই সময় এত কিছু হওয়ার পরেও আপনার পাশে দাঁড়ানোর মতো আপনি কি লিডার ছিল না। আপনি কি একটা কথা জানেন? রঘুনাথ কুশারী বেঁচে আছেন। আর যে আজও পর্যন্ত, যেই দিনকে থেকে এই ঘটনা ঘটে সেই দিনকে রঘুনাথ কুশারীকে অন মাইক প্রেজেন্সে বলছি, আমি বলেছিলাম আমার বিরুদ্ধে কমিশন গঠন করুন। প্রশান্ত চ্যাটার্জি, রবীন সেন, এই দিলীপ সেন, দিলীপ সেন এই দুজনে সেই কমিটিতে ছিলেন, ঠিক। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে ছিলেন। ঠিক। এবং সেই কমিটিতে মানে 1000 ভাগের 1 ভাগও আমার বিরুদ্ধে কিছু বলতে পারেনি, ক্লিন চিট পাই। যেদিনকে আমি অ্যারেস্ট হলাম, মানে যেদিনকে আমার সাজা ঘোষণা হলো, ঘোষণা হলো। সেইটাকে বন্ধ করে নতুন করে কমিটি তৈরি হলো। অনিল বিশ্বাস তৈরি করলেন, আমাকে বহিষ্কার করা হলো। সেই কমিটিতে থাকলেন কারা? বিনয় কুমার, বিনয়দা, দীপক দাশগুপ্ত হাওড়া বেঁচে আছেন, নরেন দত্ত, বিমান আমাদের মারা গেছেন, প্রয়াত হয়েছেন কমরেড বিনয়দা, দীপকদা বেঁচে আছেন। কমিশন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী গঠনতন্ত্রে চিহ্নিত, লিপিবদ্ধ যে 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। ঠিক। 2004 সালের কমিটির রিপোর্ট অন্তত 15 থেকে 20 বার আমি চিঠি লিখে কমিশনের রিপোর্ট চেয়েছি। কি আমার বিরুদ্ধে অভিযোগ? অধিকার, আপনার অধিকার, আপনি এটা পেতে পারেন। কমিউনিস্ট পার্টিতে লিপিবদ্ধ ঠিক। সে অধিকার। আজকে 26 সালে পড়েছে, আজও পর্যন্ত সেই রিপোর্ট আমি কিন্তু পাইনি। নেতৃত্বের বর্তমানের টপ নেতৃত্ব যারা আছেন রাজ্য এবং কেন্দ্রীয়ভাবে, প্রত্যেকের কাছে বলেছি আমার অপরাধ কি। এখনো পর্যন্ত কেউ কেউ বলে খুনি, তোলাবাজ। একটাও নিদর্শন পাওয়া যাচ্ছে কি না আমার বিরুদ্ধে, একটা কোনো অভিযোগ পাওয়া গেছে কি না? ওইটা বাদ দিয়ে দুমদাম হাত চালিয়ে দিই, মেরে দিই, পরোয়া করি না,
সে পক্ষে কে আছে না পক্ষে আছে, তৃণমূলের জমানায় হোক বা কোনো জমানায় হোক, তাছাড়া বাইরে একটা কিছু অনৈতিক কাজের সাথে আমি যুক্ত কিনা বলুন তো? উত্তর দিয়েছে? পেয়েছি উত্তর। পার্টির গঠনতন্ত্র, আমি পার্টি মেনে বলছি কথা, কই উত্তর দেয়নি তো। সেখানে আবার কোনোদিন জয়েন করবেন যদি ভুল স্বীকার করে নেয়? ভুল স্বীকার করাটাই তো আমার কাছে আজকে, যদি কমিউনিস্টরাই ভুল স্বীকার করে সেটা যতবার করছে না। যা হচ্ছে, করছে না তো, আপনার দল তো আপনার সামনে করছে না। সেটা যারা করছে না সেই লিডারশিপকে আপনি জিজ্ঞেস করুন না। আপনার পার্টি আপনি জিজ্ঞেস করার অধিকার আছে, আপনার তো বহিষ্কার হওয়ার ভয় নেই। আপনাকে নতুন করে মেলাইন করারও জায়গা নেই, আপনি রিপোর্টার হিসেবে সাংবাদিক হিসেবে জিজ্ঞেস করুন। আমাকে জিজ্ঞেস করছেন আপনি কেন? তো অপেক্ষা করছেন। আমি তো অপেক্ষা না, আমি আমার যতটুকুনি ফেরি আমার যতটুকুনি অধিকার, চাওয়ার অধিকার, হাত পেতে চাওয়ার অধিকার, যে আমাকে আমার সম্মান ফিরিয়ে দাও, পার্টির গঠনতন্ত্রকে মোতাবেক মেনে বলো যে আমি হ্যাঁ খুনি বা নয় খুনি, তাহলে কেন আমি আমার জায়গা পাবো না, সেইটুকুনি বলার জন্য আমি বলি, বারবার করে বলি। দয়া ভিক্ষা করছেন তো। কেন দয়া ভিক্ষা কেন? পার্টির কাছে সব কিছু বলতে পারি, আমার অভাব, অভিযোগ, দুঃখ, বেদনা। এখনো যে পার্টিকে আমি মনে করি আমার পার্টি, লাল ঝান্ডা আমার পার্টি, কোন ব্যক্তি কি করলো, দ্যাট ইজ নট দ্য কোয়েশ্চেন ফর মি। এই পার্টির এই এথিক্সটা যবে চলে যাবে, তবেই গ্রাস করবে এই সমস্ত ভাইসেসগুলো যেগুলো এখন গ্রাস করে আসছে। এই বাঁধনে যদি সবাই আমরা, মানে আমি যে আবেগে কথা বলছি সে আবেগে যদি পুরো পার্টিটা থাকে, তাহলে আজকে পার্টিটা কোথায় চলে যায়? এই প্রতিকুর রহমানের চিঠি ফাঁস হওয়ার পরে আপনি আশা করেন যে এই পার্টিতে এই সমস্ত কিছু আবার হবে, আপনার মতো আবেগে কথা বলবে, এগোবে? যে কদিন বেঁচে থাকবো, যে কদিন গলার আওয়াজ বেরোবে, সে কদিন প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। তো নিজেই একটা সময় জঞ্জালে পরিণত হয়ে গিয়েছিলেন এই পার্টির জন্যই। জঞ্জালে পরিণত আমি কোনোদিনই হইনি। আপনি স্বীকার করবেন না? কেন জঞ্জালে পরিণত হব? কেন জঞ্জালে পরিণত হব বলুন তো, তাই তো কোন আপনাকে জায়গায়? তাই তো আপনাকে 13 বছর আটকে 13 রেখেছে। বছর জেল খাটাটা, আমি তো আবার বলছি আপনাকে যে আমি এমন একটা জায়গায় আঘাত করেছি রাষ্ট্রকে, সে তৎকালীন হোক বা বর্তমান হোক, যেখানে দাঁড়িয়ে রাষ্ট্র আনইজি ফিল করছিল কি কোনো করেছিলেন আপনি? ক্ষেত্রে, কি করেছিলেন কোনো আপনি? ক্ষেত্রে। কোন ক্ষেত্রে সেটা? ধরুন অসংগঠিত কিছু শ্রমিকদের ঘটনাকে এক্সাম্পল তৈরি করে আমি কত সৎ, আমি কত ফ্রেশ, আমি কত অমুক, আমি কত তমুক প্রকাশ্যে কোন- করছিলেন এরকম? না করলে তাহলে থাকলাম কি করে? না হলে গোপাল সরকার বলে কি করে একজন জাজ যে আমাকে আজীবন কারাবাসে দণ্ডিত করলেন, যে আমাকে ক্ষমা করবেন, আমার কিছু করার ছিল না? আমার বলার প্রশ্ন, আপনার প্রশ্নের মধ্য দিয়ে তো আমি সব কিছু বলে গেছি, অসুবিধা নেই তো। কেন হঠাৎ করে এরকম আক্রমণ করতে গিয়েছিলেন কেন? কোথায় আক্রমণ সেই করতে সমস্ত লোকগুলোকে, বা সেইটা ঠিক কোন হচ্ছে না, লোকগুলোকে? বা যেটা আপনার সঙ্গে মতের মিল হচ্ছে না? না, মতের মিল হচ্ছিল না তো অন্য কারণে। কোনো একটা ঘটনায় সিদ্ধান্ত পার্টির হলো, সেই সিদ্ধান্তকে সামনে রেখে সেটাকে এক্সিকিউট যখন করতে যাব, পার্টির মধ্যে সর্বোচ্চ নেতৃত্বের উপস্থিতিতে ধরুন বলা হলো যে না, আপনি আপনার জায়গায় থাকবেন, যতক্ষণ পর্যন্ত না আপনাকে রিহেবিলিট করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার জায়গায় থাকবে, অ্যাজ পার মাই অর্গানাইজেশন আই এম টেলিং ইউ, হকার্স আন্দোলন বা কোনো কিছু। 5-7 ঘন্টা পরেই আমাকে প্রশাসন থেকে জানানো হচ্ছে, পুলিশ প্রশাসন থেকে জানানো হচ্ছে আপনার ওখানে উচ্ছেদ করতে যাচ্ছে আপনার। আমি বললাম কী করে হয়, ইজ ইট এটা পসিবল? কোন জায়গাটার উচ্ছেদ বলছেন? কোন আপনি জায়গাটা? দমদমে গেছেন? হুম আচ্ছা, মেট্রো স্টেশনের সামনে যতগুলো হকার বসেছিল হুম তাদেরকে উচ্ছেদ করা হবে। কবেকার ঘটনাটা? এটা হচ্ছে 2000 সাল। 2000 সাল। তো আমি বললাম অসম্ভব, সিদ্ধান্ত হয়ে গেছে পার্টিতে, আগে পার্টিতে সিদ্ধান্ত হয়েছে রিহেবিলিট করা। আমি জিআরপি অফিসে, দমদম জিআরপি অফিসে চলে গেলাম, গিয়ে প্রত্যেকটা স্টেশনে, যাই হোক তখন একটা সম্পর্কের ভিত্তিতে, এটা আপনি বলতে পারেন আপনি জিআরপির ফোন কেন ব্যবহার করলেন, না না বলতেই না, পারেন, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু সুযোগ ছিল আর কি, যাই হোক সম্পর্ক বা স্টেশনকে শান্ত রাখার জন্য করে
আমি গিয়ে প্রত্যেকটা স্টেশনে আপ টু খড়গপুর যে যেখানে আসো বাক্স প্যাটা সব নিয়ে দমদম স্টেশনে চলে এসো। তার আগে আমি যেখানে সিদ্ধান্ত হয়েছে সেখানে কথা বলে নিয়েছিলাম যে আমি কিন্তু রুখবো, প্রতিরোধ। হ্যাঁ একদম প্রতিরোধ, রুখবো। তারপরে দেখি পুলিশের পর পুলিশ আসছে, আর ট্রেন থেকে সব মা বোন বাচ্চা কাচ্চা বউ ফৌ নিয়ে একেবারে দমদম স্টেশন। আমি 8-10টা মাইক লাগিয়ে দিলাম, স্লোগান শাউটিং। 10:30 রাত্রি 11টা 12টা, হাজার হাজার হকার, চারিদিকের হকার, মেন লাইন মানে আপ টু খড়গপুর, ব্যান্ডেল ফ্যান্ডেল বিভিন্ন জায়গা থেকে আসছে তো আসছেই, আসছে তো আসছেই। এই অর্গানাইজেশন এমন একটা অর্গানাইজেশন না, পেটের ভাত, আজ হবে তোমার কাল হয়তো। এখানে কোনো নেই, এখানে ভয় ভীতি কিচ্ছু মানে পরোয়া করে না এরা। সরকারি কর্মচারীর চাকরি চলে যাবে, এই অর্গানাইজেশনে এই সমস্ত অটো বন্ধ হয়ে যাবে, খাওয়াবো কি? টালি ইট ভাটা বিক্রি হবে না, অন্য কিছু চলে আসছে, খাবো কি? এদের একটা মানসিক যে একটা ইনভলভমেন্ট, যাই যাক জীবন, আর মাকে কি খাও, বউকে কি খাও, এই ভেতরকার যে ইয়েটা সবাই চলে এলো। চলে এলো, তারপর রুখে দিল। তিনটে টামটা থেকে শুরু করে তিনটে আইপিএস চলে গেল, ব্যাক করে উচ্ছেদ চলে হলো। গেল, উচ্ছেদ হলো। টাচ করতে পারলো না। আখ্যা পেলাম আমি, রঘুনাথ কুশারিকে জিজ্ঞেস করবেন, ইউ আর এক্সট্রা মিলিটেন্ট, কে বললো বলবো না, আই উইল সি ইউ। এবং মিটিংয়ের মধ্যে, হ্যাঁ মিটিংয়ের মধ্যেই কথা। মিটিংয়ের মধ্যে পরে রোটান্ডা একটা মিটিং হয়েছিল, সেটা আপনাকে সামনাসামনি বলা হলো? একদম সামনে। তারপরে সুভাষ চক্রবর্তীর সাথে সুভাষদা ঢুকলেন ঘটনার মধ্যে, যেহেতু পাশের এমএলএ অশোক ভট্টাচার্য, অশোক ঢুকলো মন্ত্রী। সুভাষদার সঙ্গে সঙ্গে মেট্রোয় তখন হৈ হৈ করে কাজ হচ্ছে। মেট্রোর যে মেন কন্ট্রাক্টর অ্যাপসকন নাম, বিরাট বিশাল কোটি কোটি টাকা, ডাকলো, ডেকে বললো যে এইখানে 11 বাস স্ট্যান্ডে এইসব হকারদের সরিয়ে গুমটি বানাও, এরা কিন্তু কেউ পয়সা দিতে পারবে না, তোমার যা পয়সা পাতি হিসাব আমি মূল মালিকের সাথে কথা বলে নেব। সুভাষদা বললেন আমার সামনে, আমার প্রেজেন্সে বললেন, অশোক ভট্টাচার্য সেখানে আছে। 11 বাস স্ট্যান্ডে 4x4 করে 52টা দোকান করে দেবে, এই 52টা হকার আছে বাইরের জন্য, 7 দিন সময় দিলাম। সুভাষদা সরকারিভাবে যেখানে যা কথা বলার বললেন কি না বলে জানি না, ওখানে তখন মিস্টার কোনার্ড ছিলেন সুভাষদার সেক্রেটারি, ওই ঠিক ডিপার্টমেন্টের। হ্যাঁ ডিপার্টমেন্টাল, তাকে বলে দিল আপনি দুলালের সাথে যোগাযোগ রাখবেন। 11 বাস স্ট্যান্ডে সেই দিনকে সেই সব হকারদের রিহেবিলিটেট করা হলো। আজও পর্যন্ত সেই হকাররা কিন্তু রয়েছে বহাল তৈরি, 1 পয়সা ভাড়া না দিয়ে, কিছু না করে, স্টেট থেকে। এই জয়টা জয় নয়? কার বিরুদ্ধে লড়াই করে জয় পেলাম না পেলাম সেটা পরের কথা, এই জয়টা জয় নয়? মূল্য চুকিয়েছেন তো আপনি। বয়ে গেছে। আপনি হকারদের সেই জিজ্ঞেস করবেন তো, একটুখানি গিয়ে একটু সার্ভে করবেন, রিপোর্টার হিসেবে লোক পাঠাবেন আপনার তো, যে চারানা পয়সা কোনো দিন কেউ কোনো হকারের কাছ থেকে দুলাল ব্যানার্জি চারানা পয়সা হয়তো নিতে পারে, 4 লক্ষ টাকা 5 লক্ষ টাকা, একটা অটো ঢোকাতে গেলে এখন 5 লক্ষ টাকা, কোনো দিন কেউ বলতে পারবে? কোনো অর্থনৈতিক ইনভলভমেন্ট ছিল? মাস গেলে 12টা টাকা, বছর গেলে 12টা টাকা, কার্ডের জন্য 1 টাকা 13 টাকা বছরে নেওয়া ছাড়া হকার অটো এদের একটাকে জিজ্ঞেস করবেন তো? পুরো অর্গানাইজেশনটা তৈরি করেছিলাম ওখানে, রিক্সা থেকে শুরু করে সব কিছুতে। মিলিটেন্ট আখ্যা তো সবাই পায়নি। হ্যাঁ, মিলিটেন্ট আখ্যা তো সবাই পায়নি। কে পেলো না পেলো জানি না, আমি আপনি তো আমার পেয়েছেন। সাংগঠনিক দিক দিয়ে আমার কর্তব্য আমি পালন করেছি। আমি মনে করেছি আনঅর্গানাইজ সেক্টরের যে বেদনা, যে কষ্ট, একদিনের রুজি চলে গেলে তারা কি পায় আমি প্রত্যক্ষ করেছি সামনে থেকে, ঘরে গিয়ে গিয়ে। এই যে বলেছিলেন ইউ আর এক্সট্রা মিনিট এক্সট্রা মিলিটেন্ট, আই উইল সি ইউ, তিনি তার কথা রেখেছিলেন? রেখেছিল বলেই তো 13 বছর জেলে। 2000
11 2002 সালের 11ই আমি গ্রেপ্তার হই। 2014 সালের 21শে জুলাই, যেদিনকে ওই শহীদ দিবস তৃণমূল পালন করে, সেদিনকে আমি জেল থেকে মুক্ত হই। 12 বছরেরও বেশি, 13 বছর ছুঁই। একটা গর্ব কি জানেন, এতটুকুনি কিন্তু কেউ আমাকে সরাতে পারলো না লাইন থেকে। তারা সরে গেল। কে চলে গেল না জেলে না, আমাকে কিন্তু আমার পথ থেকে কেউ সরাতে পারেনি। আমার ডিটারমিনেশন, ওই যে বললাম, আমার লক্ষ্য। অনেক গালাগাল খেয়েছি মুষ্টিমেয় লোকের কাছে, বারংবার। একটা লোকই চোর বলেছে, একটা লোকই খুনি বলেছে, বিভিন্ন পোস্টে 2টো লোক বলেছে, কিন্তু 200 লোক বিরোধিতা করেছে। আমি বলছি একটা লোকই বা বলবে কেন? একটা লোক ওইটা বলুক, দুলাল নাজি ওই দশকের গুলি চালিয়েছে, অমুককে মেরেছে গুলি করে করেছে, সেই আধাবেজে সন্ত্রাসের সময় লড়াইয়ে বোম বেঁধেছে, বোম মেরেছে, ঠিক আছে, মেনে নেব। কিন্তু যেটা নয় সেটা বললে তো প্রতিবাদ করবই। তা আপনার মনে হয় ওই যে উচ্ছেদ, তার বিরোধিতা করা হ্যাঁ, এবং সিঙ্গুরের সময় হ্যাঁ। আরো বেশি করে যখন এই সমস্ত ব্যর্থতার কথা আপনি দেখুন, পরবর্তীকালে, সিঙ্গুরের সময়টা সিঙ্গুরটা অনেক পরে, আমি বলছি ওই উচ্ছেদের ঘটনার সময় হ্যাঁ। উচ্ছেদের প্রতিবাদ করা, সেটাই কি আপনার বিরুদ্ধে গিয়েছিল সব থেকে বেশি, যে কারণে আজকে ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন এবং যেখানে না, 13 তার বছর মাঝে প্রায়? অনেক কিছু আছে যেটা একেবারে বেস পলিটিক্সে, অঞ্চলের পলিটিক্সে, এইটাতে অনেক ঘাত প্রতিঘাতের বিরুদ্ধে লড়তে হয়েছিল। পার্টির ফর্ম মেনে, পার্টির গঠনতন্ত্রকে মেনে, একটা ভেতরকার যে ইকুয়েশনগুলো, তাতে কিছু লড়াই ছিল। সে লড়াইয়ে একটা অন্যতম দায়িত্ব পালন করতে হয়েছিল। আপনি কোন পন্থী ছিলেন ভিতরকার আমি লড়াই? সিপিআইএম পন্থী। সিপিআইএম তো সবাই বলে। হ্যাঁ। কোন পন্থী? কোন পন্থী বলতে আপনি যদি না, বলতে না চান বলবেন না। না, সেই না, সময়, পন্থী বলতে আপনি কি বোঝাচ্ছে সেটা তো বলতে, সেই কোন সময় পন্থী মানে কটা পন্থী আপনি জানেন? আপনাদের দলের মধ্যে, আপনাদের দলের, আপনি যে এলাকায় রাজনীতি করতেন সেখানে স্ট্রং অন্তত 2টো পন্থী তো ছিলই। কে যেমন কোন আপনি পন্থী? বলুন না। না, না, আমি জানি না, আপনি বলুন তাহলে আমি বলতে পারবো কোন পন্থী ছিল। সুভাষদা সুভাষদা তো আমাদের অঞ্চলের না, অঞ্চলের কলকাতা নয়, জেলার না। কলকাতা জেলায় নয়। সুভাষদা অত্যন্ত ভালো কাজ করতেন আপনার ওখানে পাশাপাশি থেকে। আমার পাশাপাশি থেকে ভালো কাজ মন্দ কাজ জানি না, কমিউনিস্ট পার্টির কাজ, এবং সুভাষদার ইন্ডিভিজুয়াল কতগুলো ক্যারিশমা ছিল, সেই ক্যারিশমাতে সুভাষদা জনমানুষের মধ্যে প্রচণ্ড অ্যাকসেপ্টেড ছিলেন। বিভিন্ন রাজদেও গোয়ালা, ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে রাজদেও গোয়ালার অবদান তো স্বীকার করতেই হবে। রাজদেওদার জিগার, রাজদেওদার হিম্মত, রাজদেওদার জেল খাটা, চীন ভারত সীমান্ত যুদ্ধের সময় রাজদেওদার ভূমিকা, আমি তো পরবর্তীকালে দেখেছি, অত তখন মাথায় ছিল না, তখন 12-13 বছর বয়স। এবং অঞ্চলে কমিউনিস্ট পার্টি গড়ে তোলার ক্ষেত্রে, ভারতের কমিউনিস্ট মহাজোট গড়ে তোলার ক্ষেত্রে রাজদেওদার ভূমিকা তো আমি অস্বীকার করতে পারি না। নেপালদেব ভট্টাচার্য, নেপালদেব ভট্টাচার্য তো অন্য, এখন আমি আমার অর্গানাইজেশনের মধ্যে ছিলেন। সেই নেপাল তো আমার বন্ধু, নেপাল বলে রাখি। নেপাল তো আমার অঞ্চলের নয়, 24 না, পরগনার লোক। ঠিক। হ্যাঁ, কিন্তু নেপালদেব ফিরে এলো। নেপালদেব ফিরে এলো শুধু তাই না, নেপালদেবকে এক্সপেল করার পরেও নেপাল কিন্তু তার সম্মানের জায়গা থেকে, এর থেকে এতটুকুনি সরে আসেনি। নেপালের পক্ষের যারা ছিল তারা অনেক বেশি, বিশেষ করে সুভাষদা ফুভাষদা, এরা ভীষণভাবেই নেপালের পাশে পাশে থেকেছে, দাঁড়িয়েছিল। এটাই আমি বলতে চাইছিলাম। কিন্তু দুলাল ব্যানার্জির ঘটনাকে কেন্দ্র করে দুলাল ব্যানার্জির পাশে দাঁড়িয়েছিল, তাদের বিরুদ্ধে, মানে তাদের হাজার ইচ্ছা থাকলেও পার্টি ফর্ম মেনটেন করতে গিয়ে তাদের বহিঃপ্রকাশ আমি উপলব্ধি করিনি। মনের মধ্যে বহু, তা দিয়ে তো আর হয় না। এখনো যারা বেঁচে আছেন
সাচ অ্যাজ আই এম টেলিং ইউ, কলকাতা জেলায় নিরঞ্জন চ্যাটার্জি বলুন, দিলীপ সেন বলুন, আপনি কুশারিদা বলুন, এদের মধ্যে যদি আপনি প্রশ্ন করেন দুলাল ভিতরে ব্যানার্জির, আছে, হ্যাঁ ভিতরে হয়তো থাকতে পারে। ভেতরে আপনি প্রশ্ন করলে বলবে, দীপক দাশগুপ্ত বলুন, বলবে, কিন্তু কেন বলছেন না? তখন কমিউনিস্ট পার্টির ফর্মটা চলে আসবে, নিয়মটা চলে আসবে। কিন্তু নেপালের ক্ষেত্রে ওই নিয়মটা সেটা তো আর হয়নি। কারণ সুভাষদার পার্টির বাইরেও যে জনপ্রিয়তাটা, সেই জনপ্রিয়তাটাকে পার্টি সেই সময় এনক্যাশ করেছে। সেটাকে জ্যোতি বসু সাপোর্ট করতেন সুভাষদাকে। জ্যোতি বসু সাপোর্ট করে না। দেখো পিডিএস যেদিনকে জন্মায়, আমার থেকে ভালো সাক্ষী কেউ নেই। কি হয়েছিল? পিডিএস যেদিনকে জন্মায়, আমার থেকে বড় সাক্ষী কেউ নেই। আমাদের একটা মিটিং ছিল শিয়ালদা স্টেশনে। নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, এইসব হকারদের একটা জমায়েত ছিল। মৃণাল দাস, রঘুনাথ কুশারি, রাজদৌগওয়ালা, দুলাল ব্যানার্জি, সুভাষ মুখার্জি, সম্ভবত নেপাল না, সুভাষ মুখার্জি ছিল। হঠাৎ সুভাষ আমাকে ফোন করে বলল যে আজকে হবে না, আজকে অন্য একটা মিটিং আছে। আমি বললাম যে প্রকাশ হয়ে গেছে, কর্মসূত্রে বেরিয়ে গেছে কর্মসূচি, হবে না, কী মিটিং আছে? আমি খবর নিয়ে জানতে পারলাম একটা মিটিং হবে বেলগড়িয়া। সৈফুদ্দিন চৌধুরী, সোমনাথ চ্যাটার্জি, রবীন দেব, সুভাষ চক্রবর্তী, এসব উপস্থিত একটা মিটিং হবে কোথায়? বেলগড়িয়াতে। আচ্ছা। তা আমি মৃণাল দাসকে ফোন করলাম, মৃণাল এটা কি হলো, আজকে সিদ্ধান্ত হলো, পার্টির সিদ্ধান্ত, একটা মিটিং হবে। সুভাষদা আমাদের মৃণালদা চিত্তদাকে ফোন করলেন, চিত্তদা জ্যোতিবাবুকে সম্ভবত ফোন করলেন। যাই হোক, জ্যোতিবাবু তারপরে ইন্টারভেন করলেন ঘটনায়। 2-5 ঘন্টার ব্যাপার। সুভাষদাকে ডাকা হলো, তো জ্যোতিবাবুর সাথে কথা টথা হলো। আলটিমেটলি জমায়েতে ওরা এলো না। বাকি যাদের নাম বললাম তারা কেউই থাকলো না। সফি থাকলো, আশিস থাকলো, সুভাষ বোস, ওই চাঁদপাড়ার সুভাষ বোস থাকলো, আমাদের সফি, আর আমাদের এই 24 পরগনা তবে সমীর প্রতিদ্বন্দ্ব থাকলো। সেদিনকে জন্ম নিল পিডিএস। সোমনাথ দত্ত থাকলেন না, রবীন্দ্র কেউ থাকলেন না, মানব থাকার কথা ছিল। আরও অনেক কথা আছে জানো তো, অনেক সাক্ষী জীবনের। 75 বছর বয়স হলো, চুল কালো করলে হয়তো 20 বছর কমে যাবে। কিন্তু কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সাথে অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু যা তৈরি হয়ে আছে লিখিত পরিতভাবে, প্রয়োগের ক্ষেত্রে কতটা হচ্ছে না জানি না, এটাকে যদি ঠিকমতো ব্যবহার আজও করা যায়, তাহলে আগামী প্রজন্মের ক্ষেত্রে একটা নিদর্শন হয়তো তৈরি করে রাখা যাবে। হয়তো সেই প্রজন্ম বলবে না তার বাবা মাকে যে তোমরা তো বেঁচেছিলে, কী করে একটা কমিউনিস্ট পার্টি এত নাম করলো, সারা বিশ্ব জুড়ে প্রশ্ন তুলে দিল, একটা অঙ্গরাজ্যে এরকম ক্ষমতা, তোমরা তোমাদের ভূমিকা সেদিন পালন করতে পারোনি। তো ওই একাত্তা লোকই তো যথেষ্ট কমিউনিস্ট পার্টিকে শেষ করে দেওয়ার জন্য। চোনা কতটা লাগে? এক ফোঁটা, এক গ্রামে এক ফোঁটা, কতটা চোনা লাগে? এক ফোঁটা। ব্যাস। আমরা এখনো শক্তিশালী মনোভাব নিয়ে মেরুদণ্ডটাকে সোজা করে ঐক্যবদ্ধভাবে, এটাকে আরো জোর দিলাম, ঐক্যটায় জোর দেবেন। হ্যাঁ, ঐক্যটায় জোর দিচ্ছি, মানে ইন এভরি রেসপেক্ট। আর ঐক্যটা চুয়ে নিচে পড়ে, অনৈক্যটা চুয়েও নিচে পড়ে। ওই অনৈক্য তাহলে যেখান থেকে চুয়ে পড়ে সেই জায়গার ঐক্যটাকে যদি শক্তিশালী আমরা করতে পারি, আজও এখনো অনৈক্য আছে এই মরা অবস্থায়। তাহলে আপনারা বলছেন কি করে হঠাৎ যে এই তো আপনি তো বলেন যে কী বলে প্রতি করে চিঠিটা কী করে এলো, অমুক তমুক, এটা তো অনেককে প্রকাশ করছে বলে তো আপনি বললেন, আমি তো বলিনি।
অনৈক্য মনে হয়েছে আপনার সাংবাদিক হিসাবে, পথে ঘাটে চলতে কি আপনার মনে হয়েছে তাই বললেন। আমি সেইটাই বলছি আর কি, সোশ্যাল মিডিয়াতেও বলছি, এটা যদি সত্যি হয় তাহলে সেই ঐক্যকে শক্তিশালী করে কমিউনিস্ট পার্টির ভার্ডিক্ট, তার চেহারাটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, হয়তো আমি দেখে যেতে পারবো না, কিন্তু মরার আগে এটুকুনি বুঝে যাবো কমিউনিস্ট পার্টি ঠিক পথে চলা শুরু করেছে। ইয়াং জেনারেশনের মধ্যে কাকে কাকে পছন্দ করেন? যারা এখন- ওইভাবে ইয়াং জেনারেশন বলতে আমি যা বুঝি আমার দৃষ্টিকোণ থেকে সেটা অন্যভাবে বুঝি। না, আপনি ইয়ং আপনি জানেন, নিজে আমি এখন যেটা ইয়াং। ভাবি- আমি বলছি আপনি নিজেও এখন ইয়াং যথেষ্ট। না না আমি বলতে চাইছি এখন যারা এই গত কয়েক বছরে সিপিএম শূন্য হয়ে যাওয়ার পরেও যারা সিপিএম এর সঙ্গে যুক্ত আছে, না, তাদের মধ্যে কাকে কাকে আমি পছন্দ আপনাকে করেন? একটা আগে তার প্রশ্ন করি, হ্যাঁ। আপনি কি মনে করেন যে ইয়াং জেনারেশনের যারা এখন বর্তমানে আছে, যাদের নাম খুব সহজে হুড়ুর করে আপনিও বলে দেন, আমিও বলে দিতে পারি, তাই জন্য নামটা বলার প্রশ্ন নেই, হ্যাঁ, ফলে এই ইয়াং জেনারেশন যে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লড়াইয়ের ক্ষেত্রে যে ভূমিকা তারা পালন করছে, তারা কি মানে বুদ্ধবাবু, বিমান এখন বর্তমানে বেঁচে আছেন, বিমানদা, সূর্যকান্ত মিশ্র, এদের যে লড়াই, এদের ফাইট, এদেরকে সব ভুল প্রমাণিত করে নতুন না নতুন স্রোতে বেরিয়ে গিয়ে কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীকে তুলে ধরবে? আপনি কি বলতে চান যে বিমানদা ভুল করেছে বলেই নতুনরা এসে করবে? এ হয়তো লাফাতে পারবে গেটটা পেরিয়ে, যে পাঁচিলে বিমানদা আজকে উঠতে পারছেন না, হয়তো সে উঠতে পারবে। The ideology is concerned, লড়াই ইজ কনসার্ন, মতাদর্শ মূল্যবোধ ইজ কনসার্ন, সেখানে কি নতুন ধারা প্রবাহিত হবে কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর মধ্যে? তারা তো তাদেরই ফলোয়ার হিসেবে তাদের দেখা স্বপ্নগুলোকে সার্থক করার জন্য তারা লড়বে, হয়তো গতিটা দ্রুত হবে, হয়তো লড়াইয়ের ময়দানে সেটাই বলা হচ্ছে, রক্ত, নতুন স্রোত, নতুন রক্ত, নতুন জীবন। হ্যাঁ আদর্শ পরিবর্তন করতে তো কেউ বলেনি, নীতি পরিবর্তন করতে কেউ বলেনি। আমি বলছি এই যে নতুন যারা বলা হচ্ছে, নতুন যে ব্লাড, হ্যাঁ নতুন জীবন, নতুন যৌবন, হ্যাঁ, তাদের মধ্যে কাউকে পছন্দ হয়? আপনার কি মনে হয় না দেখে যে হ্যামলিনের বাসিয়ালার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মীনাক্ষী যখন রাস্তা দিয়ে যাচ্ছে, তার মিছিলের পেছনে হাঁটছে, সাধারণ একটা বুকে জড়িয়ে ধরছে? মীনাক্ষীকে আপনার ভালো লাগে? না না, অভিজ্ঞতা দিয়ে ভালো লাগে, ভালো লাগে মানে এমন নয়, এবং যে ঘর থেকে উঠে আসা, একটা এলিট ঘর থেকে উঠে আসা একজন কমিউনিস্ট, আর একজন চাষের ময়দানের মধ্য দিয়ে শ্রমিক, কয়লা খনির সামনে যে কয়লার যে কালো কাটার যে ময়লাগুলো, ময়লাই বলা যেতে পারে, ডাস্টগুলো যে এটার মধ্যে রয়েছে লাগছে, সেটাকে মুছে নিয়ে, ঘাম মুছে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছে। বিরাট সুললিত ভাবনা নয় তো? কারণ এলিট কোনো ঘর থেকে কমিউনিস্ট উঠে আসবে না এরকম তো কোনো জায়গায় নেই। কে বলেছে? তাহলে এরকম ভাবছেন কেন? না না সুললিত না, আমি ভাবছি না, আমি আরো কঠিন কথা আপনাকে বলছি। আপনি এই কথাটা বলেন, তার থেকে আরো কঠিন কথা আপনাকে আমি বলছি, আপনাকে আমি প্রশ্ন করছি। আজকে বিজেপি খুব সহজে এই সমস্ত বড় বিয়ে থেকে, দুটো সিট থেকে শুরু করে এত বড় জায়গায় কোথায় চলে গেল, কি করে চলে গেল বলুন তো? এত এথিক্স, এত মূল্যবোধ, এত মার্কসিজম, এত অমুক তমুকের মধ্যে দিয়ে বামেদের ভোট ট্রাম্প পেয়েছে। না না, আপনাকে আমি বলি তা নয়, ব্যাপারটা তা নয়। ওরা ঠিক জায়গাটা ধরলো, ধর্মের জায়গাটা। ওরা দেখলো যদি সীতারাম ইয়েচুরি হতে পারে, যদি হরেকৃষ্ণ কুমার হতে পারে, যদি বিনয় কৃষ্ণ কুমার হতে পারে, তাহলে রাম, লক্ষ্মণ, সীতা, এইটা হচ্ছে ভারতবর্ষের বেশিরভাগ মানুষের মধ্যে এইটা কিন্তু আজও পর্যন্ত রয়েছে। সবাই সীতারাম ইয়েচুরি ডিক্লাস হয়ে গিয়ে কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর অল ইন্ডিয়া সেক্রেটারি হতে পারে না। অর্থাৎ পুরনো দিনের যে সমস্ত মানুষগুলো, তাদের মধ্যেও রাম লক্ষ্মণ সীতা জীবিত আছে একটা উপাখ্যান গল্পের মধ্যে। তাহলে এইটাকে সবার সামনে আনি। হনুমান কোনো দেবতা হতে পারে, গুরু দেবতা হতে পারে, সেইটাকে বিশ্বাস করানো হচ্ছে। খুব সহজে কিন্তু সীতারাম ইয়েচুরি হয়ে গেল পলিট ব্যুরোর মেম্বার, সেক্রেটারি। খুব ভালো কথা বলেছেন। তাহলে কি করে বিজেপি বামেদের ভোট পায়? এটা অঙ্ক পরিষ্কার। না না, বামেদের ভোট পেয়েছে কিনা সেটা আপনাদের ক্যালকুলেশন। কিন্তু আপনাকে আমি বলি, বর্তমান শাসকের যে ভূমিকা
চোখের সামনে দেখা, খাটের তলায় টাকা, সেক্স টয়, তারপরে এই হত্যা, এই জেল থেকে মানে কি বলবো, সংশোধনাগার থেকে একেবারে কুলাঙ্গার, এখানে হত্যা, এই সব কিছু দেখছে, কোটি কোটি টাকা। এত কিছু জানার পরও মানুষ এত কিছু বিশ্বাস করছে, এত নোংরামো দেখছে, বিশ্বাস করছে। তাহলে কি সিপিআইএমের থেকেও, এদের থেকেও সিপিআইএমকে বেশি ঘৃণা করে? সেই জন্য শূন্য? এই প্রশ্নটা আপনি আমাকে করতে পারেন, আপনাকে আমি করলাম। তাই কি ধরে নিতে হবে যে এত নোংরামো জানা সত্ত্বেও? দীর্ঘ বছর ধরে সোমনাথ চ্যাটার্জি বহিষ্কৃত। হ্যাঁ, আমি সেই স্ট্যাচার বলছি না। হ্যাঁ, নেপালদেব ভট্টাচার্য হ্যাঁ, বহিষ্কৃত, হ্যাঁ, দুলাল বন্দ্যোপাধ্যায় বহিষ্কৃত, হ্যাঁ। দিকে দিকে লক্ষণ শেঠ, অনিল বসু, তারা পূজিত। হুম। এই পরিস্থিতির কারণে কি বামেরা শূন্য হয়েছে? আমি আপনাকে বললাম 2006 সালে 235, 777 জনের মাথায় তাসের ঘরের মতো পার্টিটা ভেঙে গেল। একজনের দম্ভের কারণে এইভাবে ভেঙে পড়ে? একজন দুজন আমি বুঝি না, একজন দুজন আমি বুঝি না, একটা ব্যবস্থা। কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর মধ্যে দেখুন, দেশে বিভিন্ন দেশে বিভিন্নভাবে তার প্রশাসনিক কাজকর্ম তারা চালিয়েছে। যখন চীনে আমেরিকান সাম্রাজ্যবাদ, চীনে আমেরিকায় পড়তে যাওয়া যে সমস্ত চাইনিজ, তাদের মধ্যে ধনতান্ত্রিক চিন্তার অনুপ্রবেশ ঘটালো এবং ঘটিয়ে চীনের বুকে সেইখানকার সমাজতন্ত্রকে ধ্বংস করার পরিকল্পনা করলো, তখন তিয়ানআনমেন স্কোয়ারে দাঁড় করিয়ে গুলি করে মেরে ফেলা হলো। প্যারি কমিউনের মতো জায়গায় আমরা 87 দিন বিপ্লব সংগঠিত করলাম, সেই বিপ্লব ভেঙে গেল। জারের আমলে জারকে ওই রকম ভয়ঙ্কর শক্তিকে পরাজিত করে কমরেড লেনিন বিপ্লব সংগঠিত করলো। তিয়ানআনমেন শিক্ষা কি নিল প্যারি কমিউন থেকে? অর্থাৎ শাসক যদি বেঁচে থাকে, যে এতদিন ধরে তোমাকে শোষণ করলো, এতদিন ধরে তোমাকে, তাকে তুমি বাঁচিয়ে রাখবে, শত্রুকে তুমি বাঁচিয়ে রাখবে, আর সে ঘুরে তোমার বিরুদ্ধে দাঁড়াবে না, প্রশাসন তার রাষ্ট্র ক্ষমতা নিয়ে রুখে দাঁড়ালো, প্যারি কমিউন ধ্বংস হয়ে গেল। সেখান থেকে শিক্ষা নিল লেনিন, জারের একেবারে শিকড় থেকে উঠে ফেললো। বুদ্ধদেব ভট্টাচার্য সেই শিক্ষাটা নেননি। কে নিয়েছে সেই প্রশ্নকে জানবো কেন? নিল কি নিল সেটা তো আপনার বিচার করবেন। আমি তো আমার কথাটা আপনাকে তুলে দিলাম। আমি কি লেনিনের সাথে বুদ্ধ ভট্টাচার্যের তুলনা করবো নাকি? না, তা করছি না। আমি যে একটা লেসেন আপনাকে দিলাম, আমি যতটা শুনেছি, যতটা দেখেছি, যতটা পড়েছি, এটা নিশ্চয়ই আপনিও মানে জানেন। কোনো কোনো জায়গায় পরিবেশ পরিস্থিতিতে মুষল চালাতে হয়, এটা আপনি এখনো বিশ্বাস করেন? কোনো ক্ষেত্রে না। ধরুন, শোষণ, বঞ্চনা, নিপীড়নের ক্ষেত্রে আপনাকে রাষ্ট্র আপনার বিরোধিতা করবে, সেই রাষ্ট্রশক্তিকে মোকাবিলা করতে হবে নতুন কিছু সৃষ্টি করার জন্য। যখন নিজের সন্তানটা ভূমিষ্ঠ হয়, বাবা দূরে দাঁড়িয়ে থাকলেও যে সন্তানটা ভূমিষ্ঠ হয়, নার্সিংহোমে হোক বা বাড়িতে কোনো ধাইয়ের ইয়েতে হোক বা যেখানেই হোক, রক্তপাত তো হয়। বিনা রক্তপাতে আজও পর্যন্ত সিজার করলেও রক্তপাত হয়। নতুন কিছু জন্ম নিতে গেলে রক্তপাত অনিবার্য, সেটাকে অ্যাভয়েড করতে পারি না। কিন্তু সেই জন্মটা যদি এত সায়েন্টিফিক ওয়েতে এই ব্যবস্থার মধ্যে আমরা শুধুমাত্র সংসদীয় গণতন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা দখলের দিকে যাই, তাহলে সে ক্ষমতা আমরা দখল করতে পারবো না। এটা হচ্ছে অবশ্যম্ভাবী। হয়তো সিট পেয়ে হয়তো থাকতে পারি। পেরেছেন 67 সালের পরে দাঁড়িয়ে থাকতে? পেরেছেন 69 সালের পরে দাঁড়িয়ে থাকতে? পেরেছেন 71 সালের 114টা সিট পেয়ে পার্টিকে ক্ষমতা নিতে? পারলেন 72 সালে রুখে দিতে? সর্বত্র রিগিং হয়ে গেল, জ্যোতি বসুর মতো লোক পর্যন্ত হেরে চলে গেলেন বড়নগর থেকে। দেখুন, বিপ্লব বিশ্বাস করা, বিপ্লব হবে কি না হবে সেটা নিয়ে তর্কে আমি যাব না। আমি বিপ্লব বিশ্বাস করি। আমি মনে করি নতুন সমাজ তৈরি করতে গেলে রক্তপাত অনিবার্য। নতুন শিশু ভূমিষ্ঠ হলে তার রক্তপাত অনিবার্য, এবং রাষ্ট্র আপনাকে সে ক্ষমতা আপনাকে দেবে না।
যে লড়াই আজকে চে গুয়েভারা করেছেন, হ্যাঁ, ওই অবস্থায় দাঁড়িয়ে ফিডেল কাস্ট্রো থেকে বাঁচিয়ে রেখেছেন। যে লড়াই লেনিন করেছেন দীর্ঘদিন ধরে, বুলগারিন কুশ্চেভের আমল ছাড়া স্তালিন যে সোভিয়েতকে গড়ে তুলেছেন, ইলিয়াসেন গর্বাচভ যেটাকে ধ্বংস করেছে, ধনতান্ত্রিক দুনিয়া বা ব্যবস্থাকে, বাল্টিক স্টেটগুলোকে আলাদা করে, একই রকমভাবে 2002-এর মার্চে যে ঘটনাটা ঘটেছিল, আপনার সঙ্গে আপনার দলের হ্যাঁ, আরও কয়েকজন অভিযুক্ত ছিল, হ্যাঁ। তাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের খোঁজ রেখেছেন? তাদের মধ্যে তো অনেকে মারা গেছে, কিন্তু যে কজন বেঁচে আছে তারা তাদের পরিবারের আমার মতো পরিবার তারা না। তাদের ছেলে সন্তান চাকরি করছে, বাকরি করছে, এ করছে। তারা ইকোনমিক্যালি প্রবলেমের মধ্যে নেই, এটুকু বলতে পারি। সেই সময় তাদের আর্থিক অবস্থা তো খুব একটা ভালো ছিল না যখন এই ঘটনাটা ঘটে। একজন, দুজন, তিনজন বাদ দিয়ে বাকিদের আর্থিক অবস্থাটা না, একজনের খুব খারাপ অবস্থা ছিল। ঠিক। একজনের খুব, যে হকারি করতো, দমদম সোজেন, নাম ছিল পচা। আর এদের পাশে কি আপনার দল দাঁড়িয়েছিল? তাহলে বিচার দীর্ঘদিন ধরে হলো, তার উকিল, তার যাতায়াত, তার খরচাপাতি সবই তো পার্টি দেখেছে। তাহলে বিচারটা হলো কী করে? তাহলে তো এমনি সরকারি উকিল দিয়ে কাজ হয়নি, নিশ্চয়ই দাঁড়িয়েছিল। আমি জানি, দায়িত্ব নিয়ে বলতে দাঁড়িয়েছিল। আমার হয়ে যেরকম দাঁড়িয়েছিল তাদের হয়েও সেরকম দাঁড়িয়েছিল। পার্টি যে অংশের আপনি ইন্ডিকেট করতে চাইছেন, যে অংশের মানুষগুলো এই বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে, এই যে জনরোষের ফলে যে মৃত্যুটাকে খুন হিসেবে চিহ্নিত করা হলো, সেটার বিরোধিতা করে যে সেকশনটা একটা শক্তিশালী সেকশন দাঁড়িয়েছিল, তাদের ভূমিকাকে আমি সেলাম জানাই। আর উল্টো দিককে? উল্টো দিককে তাদের সেলাম জানাই, তাহলে উল্টো দিককে কী করতে হয়, কী বলতে হয় তাকে? সম্মান দিয়ে তাদেরকে আমি এইটুকুনি বলতে পারি। আমি তো আর বলতে পারি না তাদের মুখে লাথি মারি, এটা তো বলা যায় না। ঘৃণা তো জানাতে পারেন না, ঘৃণাই বা জানাবো কেন? তাদের রিভাইভ করো, যারা রিয়েলাইজ করুক। হ্যাঁ, অনেকে তো করেছে, অনেকে তো সেদিনকের ঘটনার পরে অনেকে তো রিয়েলাইজ করছে। যে বন্ধু এই মুহূর্তে উপস্থিত, জুনিয়র বন্ধু, পলিটিক্যালি 1 নম্বর শত্রু ছিল, নাও হি ইজ থিঙ্কিং হোয়াট ইজ হোয়াট। That is my achievement. Not only me, there are many others people. আমি দায়িত্ব নিয়ে বলছি। এখনো ওই রকম অপরাধীদের জনমত যদি পিটিয়ে মারতে যায়, সাপোর্ট করবেন? পিটিয়ে মারা আমি সামনে থাকলে কিন্তু সমর্থন করব না। সমর্থন করব না, আমি আটকাবো। নীতিগতভাবে এইভাবে সামনে নেই, কিচ্ছু নেই, কিন্তু নীতিগতভাবে সমর্থন করেন? এইভাবে মৃত্যুকে আমি ঘৃণা করি। দুলাল ব্যানার্জি দমদমের কুখ্যাত খুনি বলে যাকে একসময় অভিহিত করা হতো, আজ এখনও সেই দুলাল ব্যানার্জি মনে প্রাণে কমিউনিস্ট। একবারের জন্য সরাসরি কারণ নাম বলছেন না, তার এই অবস্থার জন্য কারা দায়ী জানেন, বোঝেন, কিন্তু সব কিছু প্রকাশ্যে আনতে চান না। কেস ডায়েরিতে আমরা কিছুদিনের জন্য বিরতিতে যাচ্ছি, তার কারণ সামনে নির্বাচন। তাই এই শেষ করাটা দুলাল বন্দ্যোপাধ্যায়কে দিয়ে আমরা শেষ করলাম। এরপরে আবার নির্বাচনের পরে কেস ডায়েরির নতুন অতিথি নিয়ে আমরা আসবো আপনাদের সামনে। সামান্য কিছুদিনের জন্য বিরতি, ভালো থাকবেন।